তৃণমূল নেতাদের নিরাপত্তা নিয়ে চাপানুতরের আবহেই সীমান্তে টানাপোড়েন চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না উস্কানি। মালদার বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার লাগাচ্ছে বিএসএফ, আর তাতেও আপত্তি বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের সীমান্তের নাগরিকদের। আর এই পরিস্থিতিতে অবশেষে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য হলো বিএসএফ। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী। মঙ্গলবারের পর বুধবারও ফের উত্তেজনা ছড়ায় বৈষ্ণবনগর সীমান্তে। রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে ট্রেঞ্চ কেটে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় বিজিবির জওয়ানদের। তার জেরে মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে আপাতত ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ করে দিতে হলো বিএসএফকে। কবে কাজ শুরু হবে তাও স্পষ্ট করেনি বিএসএফ। দেওয়াকে কেন্দ্র করে সোমবারের পরে মঙ্গলবার যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল, বুধবার সকাল থেকে কিন্তু সেইখান থেকে জট অনেকটা কাটার একটা লক্ষণ দেখা যাচ্ছিল। বুধবার সকাল থেকেই এই যে সুখদেবপুর যেখানে আমরা রয়েছি বা সুখদেবপুর গ্রামে যেখানে রয়েছি, সেখানে ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু বিএসএফ এর করা নজরদারিতে তা করা হচ্ছিল। প্রায় 172 কিলোমিটার অংশ জুড়ে এই ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে মালদা জেলার, যার মধ্যে এই মুহূর্তে সব থেকে বিতর্কিত কিন্তু এই সুখদেবপুর গ্রামে যে বৈষ্ণবনগর যে জেলার মধ্যে পড়ছে, তার যে এই 1 কিলোমিটার অংশ রয়েছে সেখানে ফেন্সিং দেওয়ার কাজকে কেন্দ্র করে একটা গন্ডগোল চলছিল কিন্তু বিজিবির সাথে। গতকাল সকাল থেকে এই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল। সংঘাত হয়তো হয়নি, কিন্তু বিজেপির কড়া নিষেধের পরেও এখানে এই কাজ চালানো হচ্ছিল। পরবর্তীকালে কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন বৈষ্ণবনগরের 2 বাসিন্দা। বুধবার এরা বিএসএফ এর সঙ্গে কাঁটাতার লাগানোর কাজ করতে গিয়েছিলেন। বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে। এটা গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজিবির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি। তখন সাহেব এসে আবার মিটিং হয়েছিল। মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেকে এসেছিল, মোটামুটি 250 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,5-3 হাজার পাবলিক ছিল। মানে ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের? হ্যাঁ, মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে কি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ, বাংকার করা হয়েছে, মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজিবির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ, সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ, নতুন বাংকার হয়েছে। এগুলো কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাংকার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে করে থাকছে? হাতে রাইফেল? হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম, মানে তাক করে। হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম, ওপারে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। তথ্য বলছে মালদা জেলার বাংলাদেশ সীমান্ত 172 কিলোমিটার, স্থলভাগে 18 কিলোমিটারে নেই কোনো কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয়া প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকা অসুরক্ষিত, সেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর এতেই আপত্তি বাংলাদেশের। মঙ্গলবার কাঁটাতার বসানোর কাজে বাধা দেয় বিজিবি, জানিয়ে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিজিবির তরফে আজব দাবি করা হয়েছে এখানে কাঁটাতার দেওয়া যাবে না। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। বিজেপির সঙ্গে কাঁটাতার লাগানোয় বাধা দেয় বাংলাদেশের নাগরিকরাও। নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে। পাল্টা বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফও বুঝিয়ে দেয় ভারতীয় ভূখণ্ডেই কাঁটাতার দেওয়ার কাজ চলছে। এরপর বুধবার সকালে ফের কাজ শুরু হয়, কিন্তু ফের বিজেপি কাঁটাতার লাগানোর কাজে বাধা দেয়। সেখানে হাজির হয় বাংলাদেশের নাগরিকরাও। এটা আমাদের বিজেপি বাধা প্রদান করেছে, এই নিয়ে একটা উত্তেজনা। এদিকে সীমান্তের এপারে বৈষ্ণবনগরের বাসিন্দারাও জমায়েত করেন। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ এবং বিজেপির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বৃহস্পতিবার সকাল থেকে কাঁটাতার লাগানোর কাজ বন্ধ রয়েছে। কিন্তু সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের? আমরা এটাই আশা করি কি আমরা ক্লোজেস্ট নেবার
এর ধরনের যদি কিছু উকসানি না হলেই ভালো। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। এই পথে কি অনুপ্রবেশের ঘটনা ঘটতো আগে? হ্যাঁ, এর আগে ঘটেছিল, অনেক ঘটেছিল। মানে মানুষ আসতো? হ্যাঁ, মানুষ আসতো। আগে আরো গ্রুপ পাচার হতো, আরো প্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। এই আবহে এদিন বৈষ্ণবনগরে বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়নি। সোম ও মঙ্গলবার দিনকে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজেপির মধ্যে যে সংঘাত ছবি সামনে আসে, সেইখান থেকে দাঁড়িয়ে গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু দেখা গিয়েছিল যে বিএসএফ এর কড়া নিরাপত্তাতে ফেন্সিং তৈরি কাজ চলছিল সুখদেবপুর গ্রাম লাগোয়া যে সীমান্ত রয়েছে সেখানে। কিন্তু সেইখানে সন্ধ্যার পর থেকে ফের বিজেপির আপত্তিতে গোটা ফেন্সিং দেওয়ার যে পর্ব তা কিন্তু কার্যত থমকে যায় এবং একাধিক ফ্ল্যাগ অফ মিটিং এর পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা হয়েছে। সূত্রের দাবি কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে বিএসএফ এর তরফে একটি রুটিন বৈঠক বলা হয়েছে। There is no problem anywhere. We are guarding our borders perfectly well. There is no problem anywhere. সরকারে আছেন এখন যারা চালাচ্ছেন দেশটা, তাদের হয়তো কিছু ইনস্টিগেশন থাকলেও থাকতে পারে। তা নাহলে এ তো মানে সোলজাররা যারা আছেন বর্ডার সেক্টরে থাকেন, তারা সরকারের নিয়ন্ত্রিত, সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা তো আমাদের জমিতে বেড়া দিচ্ছি, আমরা তো বাংলাদেশের জমিতে বেড়া দিতে যাচ্ছি না। সেখানে বাধা দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে করি না। সীমান্তের উত্তেজনা যেভাবে বাড়ানো হচ্ছে, এটা খুব খারাপ হচ্ছে এবং আমাদের উপমহাদেশকেই কলুষিত করছে এবং এটা একটা দেশের উত্তেজনা আরেকটা দেশকে উত্তেজনা বাড়াতে সাহায্য করছে। বাংলাদেশের উত্তেজনা আমাদের ভারতবর্ষকেও উত্তেজিত করতে সাহায্য করছে। এটা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই কাম্য নয়। ভারত সরকারকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা উচিত। দুটি দেশের মধ্যে বিষয়, প্রশাসনিক স্তরে তারা এটাকে ঠিক করে নেবে, তবে স্থানীয় মানুষ কোনো অবস্থাতেই বাংলাদেশের এ ধরনের কোনো আচরণকে মেনে নেবে না। মানুষ বিএসএফের সঙ্গে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দল, তাদের নেতারা, তারা বিএসএফের বিরুদ্ধাচারণ করছে। একদিকে যখন সীমান্তে বাংলাদেশের উস্কানি, তখন ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির চক্রের যত গভীরে যাচ্ছে পুলিশ, ততই যেন মণিমাণিক্য উঠে আসছে। অনেকে বলছেন যে অনেকগুলো দোকান বন্ধ হয়ে যাবে। ড্রাগ পাচার, অস্ত্র পাচার, গরু পাচার, জঙ্গি যাতায়াত, এমনকি হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার। ঠিক এইখান থেকে অধ্যাপক চক্রবর্তী, আপত্তির মূল কারণ কি এটা? নয়তো এই তো একটা স্বাভাবিক রুটিন বিষয়, এখানে এই ঝঞ্ঝাট ঝামেলা হবে কেন? দেখুন, বাংলাদেশ যেটা চাইছে ভারতকে একটা লম্বা যুদ্ধের মধ্যে নিয়ে আসা, ভারত যুদ্ধে ঢুকে পড়ুক, এটাই ওরা চাইছে। নানানভাবে ভারতকে উত্ত্যক্ত করছে। যুদ্ধের মহড়া আমরা দেখলাম, তার কি মানে ভারতের কাছে আমি জানি না। পরিষ্কার উত্ত্যক্ত করা, তুমি যুদ্ধ শুরু করে দাও। এরপরেই দেখা গেল যে ওরা আজকের শুধু একটা জায়গায় হলে আমি বুঝতাম যে কোনো একটা লোকাল ডিসপিউট রয়ে গেছে। বেশ কয়েকটা জায়গায় বর্ডারে আজকে দেখা যাচ্ছে যে ঝামেলা হয়েছে, অর্থাৎ ওদের যে বাংলাদেশ রাইফেলস, যেটা বর্ডার গার্ড নাম দিয়েছে, তাদের পরিষ্কার ডিরেকশনস আছে, তুমি ভারতের সঙ্গে যে কোনো কারণে এক অছিলায় একটা ঝগড়ার পরিবেশ তৈরি করো, যাতে করে ভারত গুলি চালায়, যুদ্ধ শুরু হয়। তাহলে হবে কি, এই যুদ্ধ যদি একবার শুরু হয় বা যদি এই জায়গায় যদি কোনো ঝামেলা শুরু হতে থাকে, মানে সীমান্ত এলাকা ভিত্তিক, তাহলে এটা অনেক দিন ধরেই চলবে। বাংলাদেশে এখন মৌলবাদদের, ওনার সাথে মিলিয়ে আমি কথাটা বলছি যে মৌলবাদদের বাড়বাড়ন্ত এবং পলিটিক্যাল পরিসরটা কমছে। আপনি যদি একটু নজর করেন, একদিকে বিএনপি নির্বাচন চাইছে, আবার জামাত নির্বাচন চাইছে। আপনি যদি নজর করেন, বিএনপি কিন্তু প্রথম যেমন আপনাকেও অ্যাটাক করছিল, এই করছিল, এখন বিএনপি এদের অ্যাটাক করছে একদম, রাইট? জামাতকে। আচ্ছা, এইবার হচ্ছে এই কিছু অর্বাচীন ছাত্র আছে, তারা নিজেদের অ্যাটাক করছিল, এখন তারা ক্ষমা চেয়ে বেড়াচ্ছে এবং লোকে একটা ধারণা করেছে যে শেখ হাসিনা ফিরে আসলে কি হবে। এবার আর মূল্যবৃদ্ধি, এই সব কিছুর থেকে নজর হটাতে একমাত্র উপায় হচ্ছে যদি একটা যুদ্ধজিগির তোলা যায়। কারণ এই যে বিএসএফের লোকগুলো, দেখুন বিএসএফের সাথে বিজিবির মিটিংস, ফ্ল্যাগ মিটিং, জয়েন্ট পেট্রোলিং, সেক্টর লেভেল মিটিং সব হয়,
এবং এই ঘটনাগুলো হয়। কিন্তু এই যে একটা যে মানে দেখুন, আপনি যদি ইউটিউবে দেখেন না এই বিএসএফ এর ইনসিডেন্টে, লোকেরা পুরো কমেন্টস দেখুন বাংলাদেশের যে ইউটিউব ভিডিওসগুলো, তারা কি আনন্দ করছে। তারপরে আবার ওই ভদ্রলোক মেজর ডালিম আবার একটা বিশাল ইউটিউব ভিডিও দিয়েছে সরাসরি ভারত বিদ্বেষ, আবার হ্যাঁ এবং 71 সেই রাজাকারদের সেন্টিমেন্ট। এইখানে একটা কথা বলবো, কিন্তু সেটা একটা খুব ইন্টারেস্টিং। পাকিস্তান এসেছিল সাহায্য করতে, হঠাৎ কি হলো জানি না, কে কোথায় কলকাঠি নাড়লো, আফগানিস্তান পাকিস্তানে এমন যুদ্ধ লেগে গেল, এখন ওদের 3-4টে জায়গায় ফেসে গেছে ওরা। একটা হচ্ছে ওয়াখান করিডর, একটা হচ্ছে ডুরান্ড লাইন, এদিকে ইরান হয়তো এবার শুরু করবে। কেউ কলকাঠি নেড়েছে, ভালো হচ্ছে, তাহলে খুবই ভালো। কোকড়াঝড়ে জঙ্গি শিবির চলছে আসামের ভেতরে ঢুকে গিয়ে, মানে ভারতবর্ষের সীমান্ত পার করে গিয়ে, সেটা অদ্ভুত। মানে আমার কাছে উত্তর নেই। দেখো, এত যে আমরা কথা বলি, এখানে ব্রিগেডিয়ার দাস ছিলেন, আমরা বললাম বিশ্বনাথ দাস আছেন, বারবার বলো, তুমি প্রশ্ন করো যে এই যে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ব্যাপার সমস্যা সবার, আমাদের সর্বত্র ভারতবর্ষের, আমার যেমন তোমার যেমন সবার ক্ষেত্রে সমান। কিন্তু দেখো, এত কিছু করার পরও ভারত সরকারের যখন স্বরাষ্ট্র সচিব ওদেশে যায়, ওদেশে যাওয়ার পর বিক্রম মিস্ত্রি গিয়ে বলে আমাদের সঙ্গে যে সম্পর্ক ছিল আগে, এখনও সেটাই বজায় থাকবে, সম্পর্ক খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। তো আজকে যদি সেই যে উক্তি ভারত সরকারের, সেটা কি কোনো প্রেরণা যোগায় না বাংলাদেশকে? সেটা কি প্রভোগ করে না যে আজকে ভারত সরকারের সেই জায়গায় নির্লিপ্ত, এবং এত কিছু হওয়ার পরে, এত সংখ্যালঘু অত্যাচার হওয়ার পরে ভারত সরকারের স্বরাষ্ট্রসচিব বাংলাদেশে গিয়ে, হাইকমিশনকে টাকা হয়নি, উনি নিজে বাংলাদেশে গেছেন, গিয়ে বলে এসেছেন আমাদের যে সম্পর্ক ছিল যেরাম ছিল সেরামই থাকবে। এর উত্তর আমি জানি না সুমন, কেন এই উত্তর ভারত সরকার। কিন্তু তোমার প্রথম পার্টে তুমি অনুপ্রবেশের কথা বললে, এখন তৃণমূল বলে যে বিএসএফ এর দায়, কিন্তু 2014 সালে মুখ্যমন্ত্রী যখন এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলে, তখন তো পুলিশ উদ্যোগী হয়েছিল, অর্থাৎ দায় রাজ্যেরও আছে, বিএসএফ এর তো মূল দায়। আমি অস্বীকার করছি না। মূল কথা কি জানো, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাগিয়ে দেওয়া হচ্ছে, মানে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ লাঠিসোঁটা নিয়ে অরক্ষিত জায়গায় বর্ডার সিকিউরিটিকে বাদ দিয়ে সীমান্ত বাধা দেবে, ব্যাপারটা সেরকমই। অনুপ্রবেশ হচ্ছে, আজকে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা কথা বলা হয়েছে, ওবিসি মামলা জাজমেন্টটা পড়েছো তোমরা? জাজমেন্টে প্যারাগ্রাফ নাম্বার 270-তে হাইকোর্ট কি বলছে, আমি একটু পড়ছি, একটু টাইম লাগবে আমার। হ্যাঁ, লেখা আছে, দ্য unusually high number of applications received from the said period, the speed, process, manner, procedure of recommendation and the mechanical inclusion of the said classes comprising 99% of Muslim leave serious doubt as regard to their bona fide. Next line is important. They seem to bear an uncanny and illegal nexus with the political announcement by the Chief Minister of the state before impending state election for the year 2021. মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আনক্যানি একটা পলিটিক্যাল গোল ছিল তার পিছনে। এবার কেন বলছি আমি এটা, এই অনুপ্রবেশ যেগুলো ঘটছে, অনুপ্রবেশ করার পর বিএসএফ ধরছে, ধরার পর হ্যান্ড ওভার করছে পুলিশের কাছে, রাইট? কোর্টে তদন্ত চলছে, কোর্টে হিয়ারিং চলছে, হিয়ারিং চলার পর প্রেসিডেন্ট ইমিডিয়েট কী করা যায় জানো সম্বন্ধ, অ্যাজ পার ল তাদেরকে ডিপোর্ট করে দেওয়া যায়, করা হচ্ছে না। কি করা হচ্ছে, তাদের কার্ড তৈরি হয়ে যাচ্ছে, আমি একটা এক্সাম্পল বললাম, গরম গরম কার্ড হচ্ছে, কার্ড তৈরি হয়ে যাচ্ছে, তারা ওই কাগজগুলো দেখিয়ে বেল পেয়ে যাচ্ছে, বাইরে চলে আসছে। যাদেরকে ধরা হচ্ছে তারা কোনো ঘুরপথে আমাদের নাগরিক হয়ে গিয়ে কাগজপত্র নিয়ে পেয়ে যাচ্ছে, পাসপোর্টটাও পেয়ে যাচ্ছে। একতলা বাড়ি 1 বছরের মধ্যে হয়ে গেছে 4তলা অট্টালিকা। বারাসাত নবপল্লীতে এই ঝাঁ চকচকে বিশাল বাড়ির মালিক সমীর দাস। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জাল নথি তৈরির অভিযোগে যাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লীতে সমীর দাসের বাড়ির সামনে। প্রতিবেশীদের বক্তব্য, একতলা বাড়ি থেকে রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছেন সমীর দাস। ধৃত সমীরের প্রতিবেশীদের দাবি, মুদির দোকান ছিল সমীর দাসের, পাশাপাশি বারাসাত আদালতে মোহরের কাজ করতেন তিনি। ধৃতের এক ছেলে পুলিশে কাজ করেন বলে প্রতিবেশীদের দাবি। জানি উনি কোর্টে কাজ করতেন, এইটুকুই জানি, কোর্টে গড়ি কাজ টাজ করেন, এইটুকুই জানি। হ্যাঁ, আরো একটা দোকান ছিল, ওরা মুদিখানার দোকান। একটা ছেলে পুলিশে চাকরি করে, আগে ছিল একতলা ছিল, 2তলা করেছে। হচ্ছে কি করে বাড়িটা ইয়ে করেছে সেটা বলতে পারবো না। প্রশ্ন উঠেছে, জাল নথি বানিয়ে কি এই উত্থান? পাসপোর্ট জালিয়াতি তদন্তে নেমে এবার পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বারাসাত আদালতে যাতায়াতের সুবাদে মোহরের পরিচয়কে কাজে লাগান ধৃত সমীর দাস। জাল নথি তৈরি করে দেওয়ার জন্য তার কাছে বাংলাদেশ থেকে ফোন আসতো। সবাইকে কম পয়সায় জাল নথি বানিয়ে দেওয়ার আশ্বাস দিতেন সমীর। কিন্তু কিভাবে চলতো জাল নথি তৈরির কারবার? পুলিশ সূত্রে দাবি, জনপ্রতিনিধিদের কাছ থেকে শংসাপত্র জোগাড় করায় ধরা পড়ে যাওয়ার ভয় ছিল।
তাই মুহুরীর পরিচয়ে আদালতে হলফনামা জমা দিয়ে সমীর সহজেই বানিয়ে ফেলতেন জাল নথি। বাংলাদেশের নাগরিকদের ঠিকানা হিসেবে কখনো ভুয়ো ঠিকানা ব্যবহার করা হতো, আবার কখনো এদেশে আত্মীয়দের ঠিকানায় বাংলাদেশের নাগরিকদের জন্য জাল পরিচয়পত্র বানিয়ে দিতেন সমীর। আদালতে তিনি মুহুরীর কাজ করতেন, কিন্তু তার কোনো লাইসেন্স ছিল না। আর যেহেতু আদালতে যাতায়াত ছিল, সেই কারণে হলফনামার মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত নাগরিক তাদের এদেশে থাকা আত্মীয়দের ঠিকানায় তাদের পরিচয়পত্র তৈরি করে দিতেন সমীর দাস, এবং তার নেটওয়ার্ক গোটা রাজ্য জুড়ে বিস্তৃত, এমনকি কলকাতায় তার সহযোগীরা রয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে সমীরের সহযোগী আরো দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ধৃত চন্দন চক্রবর্তী মধ্যমগ্রাম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোড়া নবারুণ পল্লীর বাসিন্দা। ধৃতের মায়ের দাবি, ছেলে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কোথায় কাজ করলে? ব্যাংকের লোনে? কোন ব্যাংকে? প্রাইভেট ব্যাংক। আচ্ছা, এই করেন লোনের? লোন কি দেওয়ার ব্যবস্থা করেন? লোন যে লোন নেবে যদি আসে লোন করে দেয়। কালকে কখন পুলিশ এসেছিল? ওই 11:30 12টা রাত্রিবেলা। হ্যাঁ। অন্য কাউকে নিয়ে এসেছিল? ওরা এই 10-12 জন, আমরা তো চিনি না, জানি না। সমীর দাস বলে কাউকে চিনতো আপনার ছেলে? বারাসাতে বাড়ি? সেটা তো বলতে পারবো না। অপর ধৃত কৌশিক মণ্ডল বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এরপর বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের চৈতন্যনগরে চলে আসেন কৌশিক। বারাসাতের শীতনাতলা রোড চাঁদুর মোড়ে তার দোকান। স্থানীয়দের দাবি, গত 3 বছর ধরে এই দোকানেই পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ চলত রমরমিয়ে। কৌশিক মণ্ডলের এই দোকানে থেকে আধার কার্ড তৈরি করা হতো এবং সমস্ত নথি তৈরি করা হতো, এবং বছর 3 ধরে এই ধরনের কাজ কারবার চলতো এই দোকানে। এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহ হয়নি, তবে বাইরে থেকে লোকজন আসতো, তারা অভিযোগ করছেন। বেশ কিছু লোক এখানে এসছে, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ 4 চাকা গাড়ি নিয়ে, বিভিন্ন লোক এখানে। কিছু লোক ঢুকছে আর কিছু লোক বাইরে এদিক ওদিক ঘুষুর ঘুষুর করছিল। আমাদের একটা সন্দেহ হওয়াতে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। ও বললো এই আধার লিঙ্ক করানোর জন্য এসছে। প্যান কার্ড করতো এখান থেকে, তারপরে ফাজনা যাবতীয় কাজ করতো, তার মধ্যে আধার কার্ড আর প্যান কার্ডটা এগুলো বের করতো। জাল নথি তৈরির অভিযোগ অস্বীকার করেছে ধৃত কৌশিক মণ্ডলের পরিবার। ছেলে দোকান কতদিন ধরে করেছে? এই 3-4 বছর। কিসের দোকান? অনলাইনে কাজ করে। কি কাজ করে? অনলাইনে যাবতীয় যেসব কাজ হয় সেই সব কাজ করে। আচ্ছা, আমি তো অত খোঁজ খবর না, অনলাইনে কাজ করে এইটুকু জানতাম। সমীর দাসকে চেনেন? না, সমীর দাস কাজ দিত কে? আমি জানি, অনলাইনে কাজ করে এইটুকু জানতাম। প্রশ্ন উঠছে, রীতিমতো দোকান খুলে জাল নথি তৈরির কারবার রমরমিয়ে চললেও কেন টের পায়নি প্রশাসন? এই নিয়ে বারাসাত পুরসভার অন্দরেই ভিন্ন মত। এখন তো দেখা যাচ্ছে যে এইসব দোকানগুলোতে মানে আগামী দিন এদের ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে হোক, যা হোক, একটা এমন কিছু করার দরকার আছে পৌরসভাগতভাবে, যাতে মানে হঠাৎ করে কেউ এই ধরনের দোকান যাতে না খুলতে পারে। কারণ অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে জাল আধার কার্ড তৈরি করে, পাসপোর্ট তৈরি করে তারা বিভিন্ন রকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত। সব জায়গাতেই খোঁজ খবর চলবে, তবে যারা রেপুটেড দোকানদার যেসব জায়গা আছে বারাসাত শহরে, সেসব জায়গায় হয় বলে মনে হয় না। কিন্তু কেউ যদি নিভৃতে এ কাজ করে, তো খুঁজে বার করাও খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে। লোভ লালসা থেকে মানুষের এইসব প্রবৃত্তি হচ্ছে। চরম শাস্তি পাক, যাতে একটা নিদর্শন হয়, অন্য মানুষ ভয়ে অন্তত এই পথে পা বাড়াবেন না, এটা বিশ্বাস করি। জাল নথি দিয়ে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র, দেশের নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত বিপজ্জনক। যখন পাসপোর্টের কথা আসছে, এই ব্যাপারটা কিন্তু মানে অনেক অনেক বেশি সোজা হওয়া উচিত। আমাদের অনেক উদ্বেগের কারণ। রহস্যটা আরো ঘনীভূত হবে যখন আমরা দেখবো যে কেউ কোনো বড় ব্লাস্ট করে বা কোনো নাশকতা করে তারপরে সে সসম্মানে আমাদের এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে বিদেশে। আবার কিছুদিন পরে ট্রেনিং নিয়ে ISI থেকে আবার এখানে আসবে, কারণ তার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট আছে। এটা অনেক উদ্বেগের ব্যাপার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাসের এক ঘনিষ্ঠ সহযোগীরও খোঁজ করছে বারাসাত থানার পুলিশ। 250টা কেস যেগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রমাণিত পুলিশের হাতে, তাতে অগাস্ট আর সেপ্টেম্বর মাসে, অর্থাৎ শুধু 2 মাসের হিসেব। আমি ঠিক এইখানে আপনার কাছে আসব যে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ যে এই মুহূর্তে ভারতীয় বর্ডারে মাছি অবধি যাতে বলতে না পারে, একেবারে BSF এর IG নিজে প্রেস কনফারেন্স করে সেদিন বলে গেলেন। কিন্তু এ যা অবস্থা, এ তো বেড়া টপকাতে হবে না? মানে বৈধ ভারতীয় পাসপোর্ট হাতে অবৈধ নাগরিকরা চলে আসবে, তার থেকেও বড় প্রশ্ন এই রাজ্যের সুরক্ষা কোথায়? দেখুন,
সত্যিই কিন্তু এই রাজ্যের সুরক্ষার চিন্তা করবার যথেষ্ট কারণ আছে, উদ্বেগের কারণ আছে। এবার এই যে পাসপোর্টের ব্যাপারটা, এটা আজকের থেকে না, এটা বহুদিন ধরে হচ্ছে এবং এতে থাকে কিছু মানুষ যারা তাদের সহায়তা করে এই পাসপোর্টগুলোকে নিতে, এবং ব্যবসায়িক কারণে করে, তারা পয়সা পায়। এবং সেরকমভাবে যদি ধরা পড়ে বিশাল কোনো ফাঁসি হয়ে যাবে সেরকম না, এদের জেল থেকে বেল পেয়ে আবার 2-4 মাস পরে বেরিয়ে আসে এরা। ফলে যেহেতু সাজাটা সেরকম না, ফলে এটা করতে তারা সাহস পায়। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু পাসপোর্ট করে বৈধভাবে যারা আসছে তার থেকে বেশি অনেক বড় সংখ্যা আসছে অবৈধভাবে স্থলপথে আর জলপথে, এবং সেটা কিন্তু লক্ষের উপরে। এবং এই বর্ডার যেটা, এটা খুব ডিফিকাল্ট। লোকে মনে করে যে বিএসএফের একজন এসে যদি বলে যান বা অমিত শাহ যদি চান তাহলেই হবে, তা হয় না। কারণ যারা লোয়ার লেভেলে কাজ করে তারা তাহলে 24 ঘন্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তারা কখনো ঘুমাতে পারবে না। ইট ইজ নট পসিবল আর কি, মানে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, নদী বর্ডার আছে। তো ফলে বহু লোক অবৈধভাবে ঢুকছে, ধরা পড়ে। জেনারেল টেন্ডেন্সি থাকে রাজনৈতিক কারণে যে রাজ্য সরকার বলবে কেন্দ্র সরকারের বর্ডারে আছে, বিএসএফ কেন আসতে দিচ্ছে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টও কেন্দ্র সরকার, আবার কেন্দ্র সরকার বলবে রাজ্যের পুলিশ আধার কার্ড দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে। এর সুযোগ এরা নেয়। এবং এটাতে এরা কি করে, যখন বর্ডার পার করে ডাইরেক্ট বা পাসপোর্ট দিয়ে, তো কিছু লোক থাকে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কিছু থাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা এদের ট্রেনিং দেয়, স্লিপার সেল তৈরি করে, এক্সপ্লোসিভ দেবে, সব কিছু জোগাড় করবে। ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে খাবার দেবে, সিম কার্ড দেবে, এবং এদেরকে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দেওয়া, চাকরি দেওয়া, আমার ভাই বলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া, এগুলো মানে এটা সেপারেট প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে, পুরো কমপ্লিট ইন্ডাস্ট্রি চলছে। এবং এইটার মধ্যে আমাদের আবার সোর্সের মধ্যে ভূত আছে, সেটা কেন্দ্রীয় বাহিনী বলুন আর রাজ্য বাহিনীর বলুন। পুলিশের একটা অংশ যদি আমি সরাসরি সক্রিয়ভাবে এই ধরনের চক্রে না যুক্ত থাকে, এই জিনিস তো হতে পারে না। তার কারণ একটা দুটো ঘটনা নয়, 250টা কেসে যদি একটা বড় অংশ না যুক্ত থাকে, এই জিনিস হবে কি করে? এ তো ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে। সুমন, 250টা কেস তো তুমি 2 মাসের বলছো। ঠিক। আমার মনে আছে পার্ক স্ট্রিটে বলেছিল 2 বছর আগে তার পাসপোর্ট হয়েছে। একদম। আর ব্রিগেডিয়ার দেবাশিস 2 মাসে একটা চক্রের ডেটা, 2 মাসে একটা চক্রের 250, আর অলরেডি কত 74টা না 73টা হাতে পেয়ে গেছে। আর 7 বছর আগে তুমি এটা নিয়ে যুক্তিতর্ক করেছিলে। সুতরাং এটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে। কিভাবে চলছে শোনো, আমি তোমাকে, পুলিশ তো পরের কথা, পুলিশ তো ইজ ইন লিগ, যে পার্ট অফ, বা অ্যাডমিনিস্ট্রেশন কেউ পার্ট অফ থাকবেই, পার্ট অফ দি লিগ থাকবেই। তার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রত্যন্ত গ্রামে তুমি পাচ্ছ কি করে, তোমার যদি পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেয়, আমি তাকে চিনি জানিলাম, মিউনিসিপ্যালিটির কোনো কাউন্সিলর দিল, তার ভোটার কার্ড হয়ে যাবে, পরিষ্কার। আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে, না প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব, 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু এটা তো গরম আধার কার্ডটা, মানে আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলের কথা বলবো, গ্রিন চ্যানেল দিকে আসে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ডের পরীক্ষা থাকে না তো, ক্লাস 8 সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা, সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, ওই কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি, সব শেষে হয় ভোটার আইডিটা। প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, এটা পুরো প্যাকেজে ডিল চলে। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে পার্লামেন্টে কাগজ ছুড়ে নিয়ে বলেছিলেন ইনফিল্ট্রেশন হচ্ছে, আজকে বলেন না, কারণ 17 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। তারা কারা আমিও জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা, অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না। খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো,
না 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে 2 মাসে 250 জন, এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতার অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। ঠিকই, আমি রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানে এই চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এইখানে কর্মীরা পোস্টাল ডিপার্টমেন্টের আছেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের আছেন এবং পুলিশের ক্ষেত্রেও থাকতে পারেন, এই সম্ভাবনা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা বাস্তব কথা বলি, যে পাসপোর্ট ডিপার্টমেন্টের যদি ভেতরের লোকরা জড়িত থাকে, পোস্টাল ডিপার্টমেন্টের ভেতরের লোকরা জড়িত থাকলে পুলিশ ভেরিফিকেশনকে প্র্যাকটিক্যালি বাইপাস করেও কিন্তু পাসপোর্ট ইস্যু করা সম্ভব। বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, সেই জাল নথিপত্র দিয়ে একে একে ভোটার কার্ড, আধার কার্ড, আর সবশেষে একেবারে হাতে চলে আসতো ভারতের আসল পাসপোর্ট। সীমান্তের ওপারে যখন অশান্ত বাংলাদেশ, তখন এপারে সামনে চলে এসেছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের বড় জাল। একে একে ধরা পড়েছে 9 জন, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসের কর্মী যেমন আছেন, তেমনি আছেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরও। কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল এই পাসপোর্ট জালিয়াতি, কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যেত ভারতীয় পাসপোর্ট, তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। প্রথম ধাপে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন ধৃত সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস এবং মুক্তার আলম। দ্বিতীয় ধাপে তৈরি করা হতো ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত করার জন্য জাল নথিপত্র ও পরিচয়পত্র। এই কাজের জন্য যে টিম তৈরি হয়েছিল, তার মধ্যে সমরেশ, রিপন ছাড়াও ছিলেন মুক্তার আলম, ধীরেন ঘোষরা। তাদেরকে সাহায্য করার জন্য রীতিমতো অফিস খুলে বসেছিলেন ধৃত মনোজ গুপ্ত, তার সহকর্মী দীপঙ্কর দাস, যাদের অফিসে বিভিন্ন প্রিন্টের কাজ হতো বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই সেই সমস্ত জাল নথি চলে যেত বসিরহাট পোস্ট অফিসে তারকনাথ সেনের কাছে, যিনি আবার সেখানকার পাসপোর্ট সেবা কেন্দ্রের ইনচার্জ। বসিরহাট পোস্ট অফিসেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র, কিন্তু পাসপোর্টের আবেদন জেলায় জমা পড়লেও যাবতীয় নথির ঠিকানা থাকতো একই পিনকোডের, কলকাতা 7,94,000, যেটি হচ্ছে পঞ্চশায়র এলাকার। সেই সব জাল নথিপত্র রিজিওনাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিতেন তারকনাথ। নিয়ম অনুযায়ী ঠিকানার ওপর ভিত্তি করে রিজিওনাল পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাতো কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে, যেখানে দীর্ঘদিন ভেরিফাইং অফিসারের পদে ছিলেন আব্দুল হাই। 2023 সালে অবসর নিয়েছিলেন তিনি। সম্প্রতি তাকেও গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সংস্থা, তার ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে এবং নানান ডকুমেন্টস, তার মধ্যে রাজ্য সরকারের যারা অংশীদার, প্রশাসনে যারা যুক্ত তারা, এবং তাতে রেট চার্ট করে দেওয়া আছে। পাসপোর্ট অফিসে কাজটা করাবার জন্য এত টাকা, জন্ম সার্টিফিকেটের জন্য এত টাকা, এফিডেভিটের জন্য এত টাকা। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মী হোক আর রাজ্য সরকারের কর্মী হোক, কেন্দ্রীয় প্রশাসন হোক আর রাজ্য প্রশাসন হোক, দায় কেউ অস্বীকার করতে পারে না। ভেরিফিকেশনের পর পুলিশের তরফে আবার রিপোর্ট পাঠানো হতো রিজিওনাল পাসপোর্ট অফিসে। সব ঠিকঠাক থাকলে পাসপোর্ট ইস্যু করতো আরপিও, আর স্বাভাবিকভাবেই সেই সমস্ত জাল নথির ভিত্তিতে তৈরি হওয়া আসল পাসপোর্ট চলে যেত নির্দিষ্ট পঞ্চশায়রের পোস্ট অফিসে, যেখানকার প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডলকেও গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের দাবি, পঞ্চশায়রের পোস্ট অফিস থেকে সেই পাসপোর্ট সমরেশ বিশ্বাসদের মাধ্যমে পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে হাতে। যে সরকার সরাসরি রোহিঙ্গাদের আহ্বান জানায়, যে সরকারের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলেবে মিলিবে, যেখানে তাদের দলের নেতা প্রকাশ্যে আপনাদের সাংবাদিকদের সামনে কর্মীদের উদ্দেশ্যে বলতে পারেন একজন বাংলাদেশের নাম যেন বাইরে না থাকে, সবাইকে ভোটার লিস্টে তুলে দাও, তো সেখানে তো এ ধরনের কাজ হবেই। এই দোষীদের চিহ্নিত করছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ফাইনাল পাসপোর্ট ইস্যুইং অথরিটি কিন্তু আরপিও, রিজিয়নাল পাসপোর্ট অফিস বা রিজিয়নাল পাসপোর্ট অফিসার, তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দপ্তরের আধিকারিক বা অফিসার নয়। এই সমস্তটা কিন্তু ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনস্থ। সুতরাং ফাইনালি যেখানে যখন পাসপোর্ট ইলিগালি ইস্যু হয়েছে, তার সমস্ত দায় বা দায়ভার কিন্তু কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় 1.5 বছর আগে অবসর নিয়েছেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তারপর গত বছর অগস্ট সেপ্টেম্বরেও কিভাবে ভুয়ো নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হলো? তাহলে কি সর্ষের মধ্যে আরো ভূত লুকিয়ে আছে? কোনোটা 30 পাতা, কোনোটা আরেকটু মোটা 60 পাতার। কভার পেজে বড় করে অশোক স্তম্ভের ছবি, আর তার উপরে দেশের নাম।
ব্যাস 5.5x4 ইঞ্চির এই ছোট্ট বইটার কাছে থাকলে ভারতীয় নাগরিকত্বের আর কোনো পরিচয়পত্রে সে অর্থে প্রয়োজন পড়ে না। এতদিন এমনটাই বিশ্বাস ছিল সবার, কিন্তু সম্প্রতি যেভাবে ভুয়ো নথি ব্যবহার করে আসল পাসপোর্ট তৈরির চক্র সামনে এসেছে তাতে সবার চক্ষু চড়ক গাছ। প্রশ্ন উঠছে, এর ফলে কি আন্তর্জাতিক স্তরে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব কমতে পারে? ভুয়ো নথি দিয়ে তৈরি হচ্ছে আসল ভারতীয় পাসপোর্ট। এই তথ্য সামনে আসতেই কড়াকড়ি বেড়েছে বিভিন্ন অভিবাসন দপ্তরে। আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশের কোনো বাসিন্দা ভারতীয় সেজে পৌঁছে যেতে পারেন পাশ্চাত্যের দেশে, ঘটাতে পারেন নাশকতা। এই সন্দেহ যখন সামনে আসছে তখন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন বিভাগের কোনো সন্দেহ হলে মুহূর্তেই বাতিল করা হতে পারে কোনো পাসপোর্ট, আর সেখানেই ধরা পড়তে পারে এই ভুয়ো নথিতে তৈরি এই সব আসল ভারতীয় পাসপোর্ট। স্পেশালি ইউরোপ অথবা ইংল্যান্ডে যতই পাকিস্তানি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে ইন্ডিয়ান নামে চালানো হয়, তার মানে নিশ্চয়ই ইন্ডিয়ান হওয়াটা একটু বেশি প্রতিষ্ঠা সম্মান পায়। ন্যাচুরালি পাসপোর্টটাও সম্মান পাবে। একটা যদি দেশের নাম বারে বারে উঠে আসে জাল চক্র নিয়ে, আমি তার সঙ্গে সম্বন্ধ যদি থাকে হয়ে ওঠে, তাহলে তো একটু তো প্রবলেম হয়। কালকেই তো আমার পুত্রকে এখন জাকার্তাতে থাকে, কালকে বাড়ি এখান থেকে গেছে, আর আমি দেখেছি ইমিগ্রেশনের লোকেরা কত ভালোভাবে চেকিং করছে, কতভাবে জিজ্ঞাসাবাদ করছে। ওটা তো নিশ্চয়ই কড়াকড়ি একটা বেড়ে যাবে। ওয়েস্টার্ন ইউরোপ, ব্রিটেন, ইউএসএ আমরা যাই, ওইখানে কোনো পাকিস্তানি নিজেকে পাকিস্তানি বলে পরিচয় দেয় না। ওরা নিজের পরিচয় দেয় আই এম এন ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান। সো এইসব জাল পাসপোর্ট আর সাপোর্টিং ডকুমেন্ট, ওদের ইন্টেলিজেন্স এজেন্সিস যখন এইসব লোকেদের সাথে কথাবার্তা বলে, এরা বুঝে যায় যে এই লোকটা আসল কোথায়কার। অনেকের উপরে চুপচাপ এরা ইনভেস্টিগেশন করতে থাকে আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোঅপারেশন করে। কেন কি ওদের যে আচরণটা, এটা ইউরোপিয়ান ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি স্টাডি করে আর চেক ব্যাক করে ইন্ডিয়া থ্রু দিয়ে। আর ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে এইসব দেশেদের বলে দেয়। এই আবহেই প্রকাশিত হয়েছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা। হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত আরও 5 ধাপ নিচে নেমে গেল, অর্থাৎ আরও দুর্বল ভারতীয় পাসপোর্ট। আগে ভারতীয় পাসপোর্টের স্থান ছিল 80তম, তা এবার বেড়ে হলো 85। 199টি দেশের মধ্যে যতগুলো দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তার ভিত্তিতে হেনলি পাসপোর্ট সূচক কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারিত করে থাকে। ভারতের চেয়েও এই তালিকায় অনেক নিচে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 100তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 97তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও প্যালেস্তাইন। পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তালিকার শেষের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে এই দুই দেশের স্থান 103তম। দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বলছে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকার একদম শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, তারপর জাপান, ফিনল্যান্ড, ফ্রান্স এবং 5 নম্বরে রয়েছে জার্মানি। পাসপোর্ট জালিয়াতি নিয়ে যতটা উদ্বেগ তৈরি হয়েছে, ততটাই দুশ্চিন্তা রয়ে গেছে ওপারে হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচার নিয়েও। কারণ হিন্দু বিদ্বেষ, ধর্মীয় স্থানে হামলার খবর এখনো এসেই চলেছে। নৈরাজ্যের বাংলাদেশে ফের মন্দিরে লুটপাট চালানো দুষ্কৃতীরা। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ফতেহাবাদ এলাকায় 3টি মন্দিরে লুটপাট চালানো হয়। খোয়া গেছে প্রণামীর বাক্স ও বিগ্রহের গয়না। চট্টগ্রামের শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্যনারায়ণ মন্দিরে লুটপাট চলে। দুষ্কৃতীরা ইচ্ছামতি মা মগধেশ্বরী মন্দির ও একটি বাড়িও ভাঙচুরের চেষ্টা করে। 2টা চেন, তারপর একটা লকেট, সোনার লকেট, 2টা রূপার চেন, তারপর এমনি দান বাক্সটা সব ভেঙে ফেলছে। 4টা প্রণামী বাক্স ওই দিক থেকে ভেঙে, দরজা ভেঙে, তালা ভেঙে এদিকে ঢুকে মন্দিরের ভিতরে তছনছ করে ফেলছে। বিগ্রহের গলায় যেগুলো অলংকার ছিল এগুলো নিয়ে গেছে। এখানে ইতিহাসের বোধহয় এটাই প্রথম যে একসঙ্গে 5টি মন্দির চুরি হয়েছে ফতেহাবাদে, মানে এটা বিরল ঘটনা। আপনি ধরতে গেলে এই আশ্রমের কখনো এরকম ঘটনা ঘটেনি। এর আগেও বাংলাদেশে মন্দিরে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় এই দুটি পোস্ট শেয়ার করেছিলেন। একটিতে দেখা যায় মন্দিরে ঢুকে ভেঙে দেওয়া হয়েছে হিন্দু দেবদেবীর বিগ্রহ, মন্দিরের ভিতর মূর্তি ভেঙে দেয় কট্টরপন্থীরা। এবার সেই বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় আরেক মন্দির। এটাও শুনলাম কি কাল কি পরশু দিন আগে এক কালী মন্দিরে হামলা করে ওখানের জিনিসপত্র লুটপাট হয়েছে। এই ধরনের খবর আমরা রোজ প্রায় শুনছি বাংলাদেশ থেকে। এটা নিত্য লীলা বলতে পারি বাংলাদেশে হয়ে গেছে। হিন্দু হওয়া, মাইনরিটি হওয়া এটা অপরাধ হয়ে গেছে। আর মনে হচ্ছে এটাই ধর্ম দেখেই অ্যাটাক করা হচ্ছে। আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আমাদের দেব দেবীকে সেখানে গিয়ে তাকে আঘাত করবে, তাকে ভ্যান্ডালাইজ করবে, আর আমরা একেবারে মানে সোজা চুপ করে বসে থাকবো, আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। তীব্র প্রতিবাদ করছি যেই আমাদের দেবদেবীদের যেভাবে মানে অপমান করছে, আমি বলবো যে এটা অপমান। আমার কেন্দ্রীয় সরকারের কাছে, আপনার কাছে আবেদন, যারাই রয়েছেন, আর কতদিন এগুলোকে সহ্য করতে হবে? কতদিন আমরা দেখবো যে আমাদের দেবদেবী এইভাবে তাকে আঘাত করা হচ্ছে? আমরা কি এইভাবেই দেখবো না? আমরা কোনো ফর্ম একটা কোনো স্টেপ নিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কতদিন চলবে এই নৈরাজ্য? এর শেষ কোথায়? আর শেষ হওয়ার আপাতত কোনো লক্ষণও চোখে পড়ছে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করাটাই এখন কার্যত নতুন আইনে পরিণত করে ফেলেছে মোহাম্মদ ইউনূসের কট্টরপন্থী বাংলাদেশ। 2রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হওয়ায় তার আইনজীবী বলেছিলেন এবার তারা হাইকোর্টে যাবেন। আমরা জামিনটা চেয়েছি, এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত, আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। কিন্তু অভিযোগ হাইকোর্টে যেতে গিয়েও বাধার মুখে পড়তে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের। এমনটাই দাবি করলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তার অভিযোগ সন্ন্যাসীর জামিনের আবেদন নাকচের পরে আদালতের তরফে যে সার্টিফাইড কপি দেওয়ার কথা তা এখনো পর্যন্ত না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারছেন না চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা। সকাল পর্যন্ত কিছু ওরা ডকুমেন্ট যেটা অ্যাপ্লাই রিকোয়ার্ড, কেন কি যতক্ষণ ওরা লোয়ার কোর্ট থেকে ডকুমেন্ট সার্টিফাইড কপি পাচ্ছে না, ওরা হাইকোর্ট মুভি করতে পারবে না। 7 দিন থেকে ওরা ট্রাই করছে আর দেওয়া হচ্ছে না। এটা খুব শকিং ব্যাপার। আর এটা তো আমরা জানছি কি চিন্ময় কৃষ্ণকে টার্গেট করা হয়েছে। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। মামলা চলাকালীন তার আইনজীবীদের ওপর হামলা, হুমকি, হুঁশিয়ারি, আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। 2 তারিখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানিতে চট্টগ্রাম আদালতের বিচারক মন্তব্য করেন রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। তারপরই সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ করে দেন তিনি। একদিকে যখন অশান্ত বাংলাদেশ, তারই মধ্যে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার এবার রায় ঘোষণা হবে। ঠিক 5 মাস আগের একটি ভয়ঙ্কর সকাল, আর 5টা দিনের মতো দিনটা শুরু হলেও পরক্ষণেই যেন থমকে গেল গোটা শহর। আরজিকর থেকে এলো সেই নৃশংস ঘটনার খবর। আগামী 100 বছরেও যে ক্ষত ভুলতে পারবে না নাগরিক সমাজ। 1-2 করে শেষে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুনে পেরিয়ে গেল 5টি মাস। মাঝে মামলা, রাত দখল, সিবিআই তদন্ত, দীর্ঘ শুনানি, আইনজীবী বদল, আরো কত কি। অবশেষে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শেষ হলো বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে আদালত। শিয়ালদা আদালতে দুপুর 2:30টায় হবে রায় ঘোষণা। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেলে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। এরপর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর এর ঠিক 5 মাসের মাথায় রায় ঘোষণার দিন ধার্য করলো আদালত। বিচার প্রক্রিয়া শুরু 2 মাসের মাথায় ঘোষণা করা হলো রায়ের দিনক্ষণ। কিন্তু এই আবহেই তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের মা বাবা। আরো ভালো বোঝে, আমরা ইনভেস্টিগেশন ভালো এজেন্সি দিয়ে কোর্ট সিবিআই ভালো মনে করেছে দিয়েছে সিবিআই কে। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালে, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ। যে ঘটনায় গর্জে উঠেছিল গোটা নাগরিক সমাজ, পথে নেমেছিল 8 থেকে 80। 5 মাস পর বৃহস্পতিবারও পথে নেমেছিলেন তাদের অনেকেই। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যায় মিছিল।
অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনো হতে পারে না। আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দুক, যাবজ্জীবন দুক, সেটা আলাদা পাঠ, কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে। আমরা এখনো ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। এক না একাধিক মোটিভ কি, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন হাসাব করা যে হলো, সেটা কাকে বাঁচানোর উদ্দেশ্যে হলো, কি তার মোটিভ ছিল, এই তিনটে প্রশ্ন যদি কমপ্লিট হয় আমরা মনে করব যে ন্যায় বিচারের পথে হয়তো এই আন্দোলন পা বাড়ালো। যদি এক না একাধিক ক্লিয়ার না হয়, যদি মোটিভ ক্লিয়ার না হয়, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাব, ইনভেস্টিগেশনকে টেম্পার করা, এই ঘটনা যদি ক্লিয়ার না হয় আমরা মনে করি ন্যায় বিচার হলো না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মিছিলে ফের সামিল হলো নাগরিক সমাজ। পা মিলালেন সিনিয়র চিকিৎসকরাও। 4 জনের যে ডিএনএ পাওয়া গেল সঞ্জয় রায় ছাড়াও, সে তারা কারা সেটা আইডেন্টিফাইড হলো না। সিসিটিভির ফুটেজে যে 68 জনকে দেখা গেল, একা সঞ্জয় রায়কে ছাড়া কাউকে চেনা গেল না। তাহলে 18 তারিখ বিচারক যে সিবিআই এর তদন্তের উপর ভিত্তি করে রায় ঘোষণা করবে, তাদেরকে আদৌ প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে, নাকি একা ওই সঞ্জয় রায়কে স্কেপগোট করবার একটা পরিকল্পনা পাকাপাকি হবে? গত বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সিবিআই এর তরফে চূড়ান্ত সওয়ালে বলা হয়, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সেদিনই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানায় কেন্দ্রীয় এজেন্সি। শেষমেশ কি সুবিচার পাবে অভয়া? এই সুবিচারের দাবিতেই মাসের পর মাস পথে নেমে আন্দোলন চালিয়েছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও, যারা প্রশাসনের ভূমিকা নিয়ে খোলাখুলি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেই প্রতিবাদের কার্যত বয়কটের ডাক দেয় তৃণমূল, জানিয়ে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। তৃণমূল চায় ওদেরকে ভাতে মারতে, আর আমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, মানুষের জন্য মুখ খোলা কোনো শিল্পীর থালায় ভাতের অভাব হবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের একাংশকে সম্প্রতি বয়কটের ডাক দেন কুণাল ঘোষ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেন তিনি। কুণাল ঘোষের এই বার্তার পরে একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ। কিন্তু কুণাল ঘোষের এই মন্তব্যকে কার্যত পত্রপাঠ খারিজ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত 3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুক্ত খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এই প্রেক্ষাপটে এবার শিল্পীদের বয়কট ইস্যুতে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সিপিএম। আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করি। সবার কাছে আবেদন করছি, যে শিল্পীরা সমাজের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজকে নিতে হবে। যে সামাজিক সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন, সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, যে শিল্পীদেরকে এরা বয়কট করবে বলছে আরো বেশি করে, সেই শিল্পীদেরকে সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক। এই ভারতবর্ষের মধ্যে এরকম জিনিসও আমরা দেখেছি যে অন্য রাষ্ট্র থেকে শিল্পীরা এসেছে, সেই শিল্পীদের বিজেপি শাসিত রাজ্যে প্রোগ্রাম করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার দরজা খুলে দিয়েছিলেন এই বাংলায় তাদের পারফর্ম করার জন্য। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিত প্রতিবাদ
বা কোনো একটা ইস্যু ভিত্তিক প্রতিবাদ, দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা দেখেছি কারা বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছেন আর কাদের প্রতিবাদের মধ্যে মেন লক্ষ্যই ছিল শুধুমাত্র আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা। এই দুটো ক্যাটাগরিকে কখনো এক আসনে বসানো উচিত না। বৃহস্পতিবারও প্রেস ক্লাবের একটি সাংবাদিক বৈঠকে বয়কট নিয়ে সমালোচনায় সরব হন শিল্পীরা। যদি বয়কট হয় তাহলে সেটার বিরোধিতাও আমরা করবো, কেন বয়কট করছেন আপনারা, এটাও বলবো। তবে আপাতত এই ইস্যুর থেকেও বেশি করে সবার নজর রয়েছে আগামী সপ্তাহের শনিবারের দিকে, যেদিন আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করবে নিম্ন আদালত। এবিপি আনন্দ।